আসসালামু আলাইকুম। যদি তোমার ফ্যান্টাসি ড্রামা ভালো লেগে থাকে, তাহলে এই ড্রামাটি তোমার ভালো লাগতে বাধ্য। একজন ড্রামা লাভার হিসেবে আমি শুধু এটুকুই বলতে পারি। ড্রামাটি একসাথে ফ্যান্টাসি, রোমান্টিক এবং হিস্টোরিক্যাল, মানে একের মধ্যে সব। এই ড্রামার প্রথম পর্ব দেখার পরেই আমি হিরোর উপর ক্রাশ খেয়ে গিয়েছি। আমি যতবার হিরোকে দেখছিলাম, আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল। চলো এই সুন্দর ড্রামাটি উপভোগ করে আসা যাক। ড্রামার শুরুতেই আমাদের 1000 বছর পুরনো একটি গল্প শোনানো হয়, যেখানে বলা হচ্ছিল হুয়াজিয়ান আইসল্যান্ডে 1000 বছর আগে মানুষ এবং পরীরা একসাথে বসবাস করত। সেখানে আমরা ড্রাগন জুয়ান এবং একজন জেনারেল মোয়ানকে যুদ্ধ করতে দেখি। তারা ট্রি ফেয়ারি শাওমানের জন্য যুদ্ধ করছিল। শাওমান আর মোয়ান একে অপরকে ভালোবাসতো, তবে জুয়ান শাওমানকে ভালোবাসতো। আর সে মোয়ানকে বলছিল, তুমি যদি আমাদের মধ্যে না আসতে, তাহলে এখন আমি শাওমানের সাথে সুখী থাকতাম। মুয়ান তখন বলে শাওমান হয়তো সেটা চায় না। জুয়ান বলে সেটা তোমার কারণে। মুয়ান জুয়ানকে বলে তাহলে তুমি যেটা চাচ্ছ সেটাই হোক। আর সে নিজের বুকে তলোয়ার ঢুকতে দেয়। তবে সাথে সাথে সে জুয়ানের বুকেও একটি ছুরি ঢুকিয়ে দেয়। শাওমানকে জুয়ান আটকে রেখেছিল। সে তো চিৎকার করে কান্না করছিল। মুয়ান জুয়ানকে নিয়ে সে পাহাড়ের উপর থেকে ঝাঁপ দেয়। তবে শাওমান কোনোভাবে নিজের প্রোটেকশন সিলটি ভেঙে ফেলে আর তারপর মুয়ানকে তুলে আনে। মুয়ান শাওমানকে বলে, তুমি কান্না করো না। আমার জীবনের সবচেয়ে আনন্দের বিষয় তোমার সাথে দেখা হওয়া, আর এটার জন্য আমার কোনো আফসোস নেই। এটা বলে মুয়ান সেখানে মারা যায়। শাওমান তখন নিজের 7 লিভস মানে স্পিরিট মুয়ানকে দিয়ে দেয়। মুয়ান তো সাধারণ মানুষ, তাই সে পুনর্জন্ম নিতে পারতো না। তবে শাওমানের স্পিরিট দিয়ে দেওয়ার কারণে সে পুনর্জন্ম নিতে পারবে। আর স্পিরিট দিয়ে দেওয়ার ফলে শাওমান নিজেই অদৃশ্য হয়ে যাচ্ছিল। শাওমান অদৃশ্য হতে হতে বলে, মুয়ান তুমি যখন পুনর্জন্ম নেবে, আমাকে খুঁজে বের করে বিয়ে করো। আর সেখানেই শাওমানও মারা যায়। আর এরপর 1000 বছর পর হুয়াজিয়ান আইসল্যান্ডের দৃশ্য দেখানো হয়। এটা ছিল সাগরের মধ্যে একটা দ্বীপ, যেমনটা বাংলাদেশের সেন্ট মার্টিন। আর এই দ্বীপ দেখতে প্রচন্ড সুন্দর ছিল। এখানে শাওমানের পুনর্জন্ম হয় ইউ নামে। তবে ইউ এর হার্ট খুবই দুর্বল ছিল, যে কারণে এখানকার মানুষরা ইউকে মনস্টার মনে করত। আর ইউ এর হার্ট কেন ছিল না এটা তো বুঝতেই পারছেন, সে গত জন্মে তার হার্ট মোয়ানকে দিয়ে দিয়েছিল। যা হোক, এরপরে আমরা আইসল্যান্ডের মাস্টারকে দেখতে পাই, যার সাথে ইউ এর চাচাতো ভাই রুও দেখা করতে এসেছিল। রুও আইসল্যান্ডের মাস্টারকে বলছিল, আপনি কেন ইউ এর পিছু ছাড়ছেন না? ইউ তো আপনাকে পছন্দ করে না। এই মাস্টারের নাম ছিল ইনান। মোয়ানের পুনর্জন্ম হয় ইনান হিসেবে। ইনান তখন বলে, আমি তো ইউকে পছন্দ করি। রুও তখন বলে, আইসল্যান্ডের সবাই জানে ইউ এর হার্ট নেই, তাহলে এমন একটা মেয়েকে বিয়ে করে আপনি কি পাবেন? ইনান তখন বলে, আমার সাথে বিয়ে করার পর সে অনেকদিন বেঁচেও থাকতে পারে। তবে রুও যে ইনানের কাছে এসেছে এই খবরটা ইউ এর বান্ধবী তাকে দেয়, যেটা শুনে ইউ দৌড়াতে দৌড়াতে প্যালেসে আসে। তবে সে তখন হাঁস ধরছিল, আর সেই হাঁস নিয়ে প্যালেসে চলে এসেছিল। তাকে দেখে প্রচন্ড বিধ্বস্ত মনে হচ্ছিল। সে এসে ওই হাঁসটা ইনানকে দিয়ে বলে সে তার চাচাতো ভাইয়ের পক্ষ থেকে মাফ চাচ্ছে। ইনান তখন বলে, তোমার থেকে গিফট পেয়ে আমি খুশি হলাম, এটা আমি যত্নে রাখবো। ইউ রুয়োর কান ধরে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। তবে একটু দূরে দাঁড়িয়ে ইনানকে বলে, আমি আপনাকে পছন্দ করি না, আমি রুয়োকে পছন্দ করি, তাই এটাই ভালো হবে আপনি মুভ অন করুন। এবং সে রুহুর কান ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। তবে এটা শুনে ইনান প্রচন্ড রেগে যায়। তখন জিনজু নামে একজন সৈনিক এসে বলে, মাস্টার, গত 2 মাসে এই কুক ইউ আপনাকে 36 বার রিজেক্ট করেছে, কেন আপনি তার পেছনেই পড়ে আছেন? তখন আমরা বুঝতে পারি এটা ইনানের ভালোবাসা না, বরং জেদ। যেহেতু ইউ তাকে রিজেক্ট করছে, তাই সে জেদ ধরেছে সে ইউকে বিয়ে করেই ছাড়বে। এদিকে রেস্টুরেন্টে ফিরে এসে রুও ইউকে বলছিল, তুমি যে তখন বললে তুমি আমাকে পছন্দ করো, তুমি আমাকে কিভাবে পছন্দ করো? আসলে ইউ একদম বাচ্চাদের মতো ছিল, তার মধ্যে তেমন কোনো অনুভূতিও ছিল না। ইউ তখন বলে, আমি আমার বাবাকে যেভাবে পছন্দ করি, ইকে যেভাবে পছন্দ করি সেভাবেই পছন্দ করি। যেটা শুনে রুও অনেকটা হতাশ হয়। সে তো ভাবছিল ইউ তাকে ভালোবাসে। যা হোক, এরপরই দেখা যায় ইউ এর সৎ মা একজন বৃদ্ধ টেইলরের সাথে ইউ এর বিয়ে ঠিক করেছে। সে ইউকে ডেকে এই বিষয়টা জানালে ইউ তখন বলে, মা তুমি আমাকে এত ঘৃণা কেন করো? আর তাছাড়া আমি কাউকে বিয়ে করে তার উপরে বোঝা হতে চাই না, আমি তো এমনিতেও বেশি দিন বাঁচবো না।
আর এটা শুনে ওই বৃদ্ধ দর্জি বলে, আমি তো বিয়ে করছিলাম যাতে বৃদ্ধ বয়সে আমাকেই কেউ সেবা করতে পারে, আর আপনি আপনার রোগা মেয়েকে আমার ঘাড়ে চাপাচ্ছেন। ইউর মা তখন বলে, আচ্ছা আচ্ছা, আপনাকে 20টা স্বর্ণ মুদ্রা দিতে হবে না, 15 স্বর্ণ মুদ্রাতেই আমি ওকে বিক্রি করে দিব। এটা শুনে ইউয়ের খুব মন খারাপ হয়। তবে তখনই ইউয়ের সৎ বোন দৌড়াতে দৌড়াতে ভিতরে আসে এবং বলে বিয়ের গিফট এসেছে। দেখা যায় সেখানে বক্স বক্স ভরে অনেক গিফট এসেছিল। ইউয়ের মা তখন ভাবে এত বড়লোক পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসেছে, সে তার মেয়ে শেনকে বিয়ে দিয়ে দিবে। তখনই ভিতরে আসে ইনান। ইনান এই গিফটগুলো নিয়ে এসেছিল বিয়ের প্রস্তাব দিতে। গিফটগুলো যখন খোলা হয়, সেখানে তো অনেক সোনা আর রূপার মুদ্রা ছিল, যেটা দেখে সেন চিৎকার করে বলে, আমি তোমাকে আজ রাতেই বিয়ে করতে রাজি আছি। কিন্তু ইনান ডিরেক্ট ইউ এর কাছে এগিয়ে যায় আর তারপর বলে, আমি ইউ এর জন্য বিয়ের প্রস্তাব দিতে এসেছি। তবে তখনও ইউ তাকে রিজেক্ট করে দেয় এবং ইনান রাগে দাঁত কিরমির করতে থাকে। তবে এরপরেই সারা রাজ্যে ছড়িয়ে যায় আইসল্যান্ড মাস্টার মনস্টারকে বিয়ে করবে। ইউকে সবাই মনস্টার বলে ডাকতো। আর এই গুজবটা ছড়িয়েছিল ইনান। তবে এই গুজব ছড়ানোর পরেও ইউ আরামসে তার রেস্টুরেন্ট চালাচ্ছিল। তার কোনো হেলদোলি ছিল না। জিঞ্জু তখন ইনানকে বলে, আপনি কেন ইউ এর পিছনে পড়ে আছেন? তখনই আমরা আসল রহস্য জানতে পারি। আসলে ইনানের বাবা, যে ছিল গত আইসল্যান্ড মাস্টার, সে মারা যাওয়ার আগে আইসল্যান্ড মাস্টারের সিলটা একজনকে দিয়ে গিয়েছে এবং বলেছে ইনান সেটা তখনই পেতে পারে যখন সে ইউকে বিয়ে করবে। মানে একদম অফিসিয়ালি আইসল্যান্ড মাস্টার হতে হলে ইনানকে ইউকে বিয়ে করতে হবে। ইনান তখন মনে মনে বলছিল, আচ্ছা মনস্টার তো এমনি কিছুদিনের মধ্যে মরে যাবে, তাহলে আমি আগে তাকে বিয়ে করে আইসল্যান্ডের মাস্টার হই, এরপর আমি তার শেষকৃত্যের ব্যবস্থা করব। জিনজু এসব শুনে বলে, তাহলে আপনি এখন কি করবেন? ইনান তখন বলে, এমন অবস্থা করো যাতে ইউ আমার পায়ে পড়ে মাফ চায়। আর এরপরেই দেখা যায় ইউ এর সৎ মাকে ধরে এনে টর্চার করা হচ্ছিল, কেননা ইউদের বাড়ি বন্ধক রাখা ছিল এবং মহাজন একবারেই সেই বন্ধক রাখা সমস্ত টাকা চাচ্ছিল। ইউ এর রেস্টুরেন্টও বাজেয়াপ্ত করা হয়। রুওকে তার বাবার মাধ্যমে ঘরে বন্দি করে রাখা হয়, যাতে করে সে ইউকে সাহায্য করতে না পারে। এই সবই তো ইনান করছিল। তবে তারপরেও ইউ হার মানে না। সে তার বান্ধবী ইয়ের বাসায় তার বাবাকে নিয়ে ওঠে এবং একটা ভ্রাম্যমাণ রেস্টুরেন্ট চালাতে শুরু করে। ইউ আর সেই ভ্রাম্যমাণ রেস্টুরেন্ট ঠেলে নিয়ে বাড়িতে ফিরছিল। তাকে দূর থেকে ফলো করছিল ইনান। জিঞ্জু অবাক হয়ে বলছিল, ইউ এমন একটা মেয়ে, সে কিছুতেই আপনার কাছে হার মানতে রাজি না। তবে তখনই কিছু গুন্ডারা এসে ইউকে ডিস্টার্ব করতে থাকে। সে ওই গুন্ডাদের সমস্ত টাকা পয়সা দিয়ে বলে, তোমাদের টাকা পয়সা দিয়ে দিলাম, এখন আর আমাদের ডিস্টার্ব করো না। কিন্তু ওই গুন্ডারা বলতে থাকে, এত সুন্দর দুইটা মেয়েকে পেয়েছি, তাদের সাথে একটু মজা না করলে হয়? কেউ তখন সর্বোচ্চ চেষ্টা করে ওই গুন্ডাদের সাথে ফাইট করার। তখনই সেখানে ইনান চলে আসে। তারা খুব সহজেই ওই গুন্ডাদের ধরে ফেলে। এরপর ইনান জিনজুকে ইশারা করে ইকে সেখান থেকে নিয়ে যেতে। জিনজু ইকে সেখান থেকে নিয়ে গেলে ইনান খুব ভাব নিয়ে ইউকে প্রপোজ করতে যাচ্ছিল। তবে সে যখন পেছনে ঘুরে তাকায়, দেখতে পায় ইউ তো অসুস্থ হয়ে পড়েছে, যেহেতু তার হার্ট অনেক দুর্বল। ইনান তখন ইউকে কোলে তুলে বাড়ি ফিরছিল এবং বলছিল, তুমি এমন ভান করো যে তুমি অনেক স্ট্রং, কিন্তু তুমি তো বিড়ালের মতো ভীতু। তুমি এতটুকু একটা মেয়ে, তুমি গিয়েছো গুন্ডাদের সাথে যুদ্ধ করতে। ইউ তখনও ঘোরের মধ্যে বলছিল, আমি ওদের সবাইকে মারতে পারবো। এই পৃথিবীতে আমাকে সাহায্য করার মতো শুধু আমি আছি। আমি আর কারো থেকে সাহায্য নিতে চাই না। ইনান তখন বলছিল, আচ্ছা শক্ত হওয়ার ভান করা বন্ধ করো। তবে এর মধ্যে ইউ অজ্ঞান হয়ে গিয়েছে। ইনান যখন ইউ এর দিকে তাকায়, সে প্রথমবারের মতো ইউ এর উপর ক্রাশ খেয়ে যায়। পরদিন সকালে যখন ইউ এর ঘুম ভাঙে, সে তখন ইকে বলতে থাকে, আমি অনেক সুন্দর একটা স্বপ্ন দেখেছি। ই তখন বলে, গতকাল রাতে আইসল্যান্ড মাস্টার তোমাকে কোলে করে দিয়ে গিয়েছে। এটা শুনে ইউ ভড়কে যায়। সে ভাবছিল ইনান যে তাকে কোলে করে দিয়ে গিয়েছে এটা তার স্বপ্ন। তবে তখনই ইউ এর কাছে রুও চিঠি আসে, যেখানে রুও ইউকে বলে দিয়েছিল, তোমার দোকান আর বাড়ি হারানোর পিছনে হয়তো ইনানেরই হাত রয়েছে। তার কাছে তোমার দোকান আর বাড়ির দলিল রয়েছে, যে কোনোভাবে তুমি সেগুলো উদ্ধার করার চেষ্টা করো। আর এই চিঠি পড়ার পর ইউ মেইড সেজে চলে যায় ইনানের প্যালেসে। সে মেইডদের পিছু পিছু প্যালেসে ঢুকে ইনানের লাইব্রেরিতে চলে যায়, কেননা জরুরি কাগজপত্র তো লাইব্রেরিতেই থাকে। আর সে খোঁজাখুঁজি করতে থাকে কোথায় তার দলিলগুলো রাখা আছে। এরপরেই আমাদের নতুন একটি মেয়েকে দেখানো হয়। এই মেয়েটির নাম ছিল তাং, যে ইনানকে প্রচন্ড ভালোবাসতো।
ইনানের বোন ইউমান তাকে বলছিল ইনানও হয়তো তোমাকে পছন্দ করে, তুমি 10 বছর ধরে এই প্যালেসে যাতায়াত করছো। তবে ইনান তো অনেক লাজুক, তাই হয়তো তোমাকে বলতে পারে না। এটা শুনে তাং অনেক লজ্জা পায়। এদিকে ইউ যখন লাইব্রেরিতে খোঁজাখুঁজি করছিল, তখনই বুঝতে পারে ইনান লাইব্রেরিতে আসছে। আর তাই সে দ্রুত একটা সেলফের পিছনে লুকিয়ে পড়ে। তবে সে যখন হামাগুড়ি দিয়ে লুকাচ্ছিল, সামনে ইনানকে দেখতে পায়। মানে ইনান তাকে ধরে ফেলেছে। ইউ তখন চিৎকার দিয়ে দাঁড়িয়ে বলে, তুমি তো আমাকে ভয় পাইয়ে মেরেই ফেলতে। ইনান অবাক হয়ে বলে, তুমি এখানে লুকিয়ে কি করছো? ইউ বলে, আপনি গতকাল রাতে আমাকে বাঁচিয়েছিলেন, তাই আমি আপনাকে ধন্যবাদ দিতে এসেছি। তবে ইউ তো মেয়েদের ড্রেস পরেছিল, তাই ইনান ইউকে সন্দেহ করে এবং একটা সেলফের সাথে চেপে ধরে বলে, সত্যি করে বলো কি করতে এসেছিলে? তুমি কি আমাকে মিস করছিলে? তুমি সত্যি করে বলো তোমার আমার প্রতি ফিলিংস আছে। ইউ তো ভয়ে একদম কুঁকড়ে গিয়েছিল। আর তারপর বলে, সত্যি বলতে আপনি যখন আমার কাছে আসেন তখন আমার হার্টবিট অনেক বেড়ে যায়, কিন্তু আমার আপনার প্রতি কোনো ফিলিংস নেই। ইনান আরো এগিয়ে গিয়ে বলে, তার মানে তুমি সত্যিই আমার প্রেমে পড়ে গিয়েছো। এটা শুনে ইউ হতাশ হয়ে যায়। এরপরেই দেখা যায় ইনান ইউকে নিয়ে ঘোড়ার গাড়িতে কোথাও যাচ্ছিল। আর যেতে যেতে সে ইউকে বলছিল, তুমি আমাকে বারবার রিজেক্ট কেন করো? আমার কোথায় কমতি আছে? ইউ তখন বলে, আমি সাধারণ একটা জীবনযাপন করতে চাই, যেটা আপনাকে বিয়ে করলে সম্ভব না। আর তাছাড়া এত সুন্দর সুন্দর মেয়েরা আপনার জন্য পাগল, আপনি কেন আমার পিছনেই পড়ে আছেন? ইনান তখন বলে, ভালোবাসা কোনো কিছু চিন্তা করে হয় না। এদিকে রুও কোনোভাবে মুক্তি পেয়েছিল, আর সে ইউকে খুঁজছিল। এক দোকানের সামনে একটি গাধা ছিল। রুও তখন ওই গাধাকে নিয়ে ইউকে খুঁজতে বের হয়। তবে ওই গাধাটা ইনানের ঘোড়ার গাড়ির সামনে পড়ে যায়। আর তখন গাড়িতে ব্রেক করার জন্য ইউ গিয়ে ইনানের উপর পড়ে যায় এবং অ্যাক্সিডেন্টলি তাদের কিস করা হয়ে যায়। ইউ এর হার্টবিট তখন প্রচন্ড রকম বেড়ে যায়। ও ভাবছিল, আমার হৃদয় তো অনেক দুর্বল, এত জোরে আমার হার্টবিট কখনোই হয়নি। এদিকে ইনান রাগে ফুঁসছিল আর চিন্তা করছিল, আমার জীবনের প্রথম কিস একদম নষ্ট হয়ে গেল। মানে অ্যাক্সিডেন্টলি যে তাদের কিস করা হয়ে গিয়েছে, এটা ইনানের একদমই ভালো লাগেনি। যা হোক, ইনান ইউকে নিয়ে একটি দোকানে আসে। সেখানের মহিলাদের আগেই বলে রাখা ছিল, তাই তারা ইউকে নিয়ে উপরে যায় এবং একটু পরে ইউকে একটা সুন্দর বিয়ের ড্রেস পরিয়ে নিয়ে আসে। ইউ যখন বিয়ের ড্রেস পরে হেঁটে আসছিল, ইনান তো ইউকে দেখে ক্রাশ খেয়ে যায়। দোকানের মহিলারা ইউকে সেখানে রেখে চলে গেলে ইনান ইউয়ের দিকে এগিয়ে গিয়ে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। আর ইউ এতই বলদ ছিল সেই সময় সে ইনানকে বলে, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? ইনান তখন বলে, গাড়িতে আমি তোমার হার্টবিট শুনেছি, তার মানে তুমি আমাকে ভালোবাসো। ইউ অপ্রস্তুত হয়ে বলে, তুমিও আমার হার্টবিট শুনেছ? আমার দুর্বল হার্ট এত শক্তি কোথা থেকে পেল আমি জানি না। ইনান ইউ এর কাছাকাছি এগিয়ে যায়। ইউ তখন চিন্তা করতে থাকে, হয়তো এটা ইনানকে কিস করার কারণেই হয়েছে। তাই সে আবারও ইনানকে কিস করার চিন্তা করে পরীক্ষা করে দেখার জন্য। ইনান এই বিষয়টা বুঝতে পারে। তবে ইউ চেষ্টা করে ইনানকে কিস করতে পারছিল না, সে লজ্জা পাচ্ছিল। ইনান তখন বলে, তুমি সোজা হয়ে দাঁড়াও, আমি চেষ্টা করে দেখি। এবং সে ইউকে কিস করতে যাচ্ছিল। তবে তারা যখন খুব কাছাকাছি চলে এসেছিল, সেই সময় রুও ওই গাধাটা নিয়ে সেখানে পৌঁছে যায়। এবং রুও যখন দেখে ইনান ইউকে কিস করছে, তখন সে চিৎকার করে ইউকে ডাক দেয়। ইউ রুয়োর ডাক শুনে সেখান থেকে চলে আসছিল। ইনান ইউর হাত ধরে ওকে যেতে না করে। তবে ইউ ইনানের বাধা শোনে না। সে রুয়োর সাথে তার গাধার পিঠে চড়ে সেখান থেকে চলে যায়। আর ইনানের তো প্রচন্ড রাগ হয়। তবে রাতের বেলা দেখা যায় রুয়ো ইউকে বলছিল, ইনান তোমাকে কিস করতে যাচ্ছিল, তুমি কিভাবে এটা এলাও করলে? ইউ তখন রুয়োকে সবকিছু খুলে বলে, সে অলরেডি ইনানকে কিস করেছে এবং ইনানকে কিস করার পর তার হার্টবিট অনেক বেড়ে গিয়েছে। ইউ তার হার্টবিটের শব্দ রুয়োকে বলে শোনাচ্ছিল, যেটা আমার কাছে অনেক ফানি লেগেছে। রুয়ো তখন বলে, তুমি তো কোনো ছেলে মানুষের কাছাকাছি যাওনি, এই কারণে এটা হতে পারে। আর সে নিজে ইউ এর কাছাকাছি আসে, ইউকে জড়িয়ে ধরে, আর তারপর জিজ্ঞাসা করে, তোমার কি হার্টবিট বেড়েছে? তবে ইউ এর হার্টবিট নর্মালি ছিল। তখন রুয়ো ইউকে কিস করার চিন্তা করে। ইউ রুয়োকে ধাক্কা দিয়ে বলে, সরো, এগুলো আমার ভালো লাগছে না। রুয়ো তখন প্রচন্ড রাগ হয় এবং সে অনেক ড্রিঙ্ক করে। ড্রিঙ্ক করে মাতাল হয়ে গেলে ইউ তার সৈনিকদের মাধ্যমে তাকে তার বাড়িতে পাঠিয়ে দেয়। তবে যাওয়ার আগে মাতাল অবস্থায় রুয়ো বলছিল, ইউ, আমি তোমাকে পছন্দ করি, যে বিষয়টা ইউ তেমন পাত্তা দেয় না। এরপরে দেখা যায় জলদস্যুরা হুয়াজিয়ান আইসল্যান্ডের দিকে ধেয়ে আসছে। তবে এই বিষয়টা ইনান জানতো।
সে জিনজুকে বলছিল হয়তো 10 দিনের মধ্যেই জলদস্যুরা আক্রমণ করবে। তবে তার কাছে তো এখন আইসল্যান্ড মাস্টারের সিল ছিল না, তাই সে সেনা নিয়োগ করতে পারবে না। ওই সিল পেতে হলে তাকে ইউকে বিয়ে করতে হবে, মানে 10 দিনের মধ্যে তাকে ইউকে বিয়ে করতেই হবে। এরপরেই দেখা যায় ইউ সেই মাউন্টেনের উপরে প্রার্থনা করছিল, সেই মৃত গাছের নিচে। সে তার মায়ের উদ্দেশ্যে বলছিল, মা, আমি তোমাকে অনেক মিস করি। সবাই কত সুন্দরভাবে জীবন কাটায়, অথচ রাতে ঘুমাতে যাওয়ার আগে আমার মনে হয় আমি কি সকালে জেগে উঠবো, আর সকালে জেগে উঠলে আমার মনে হয় সন্ধ্যা পর্যন্ত কি বেঁচে থাকবো। তাই আমি যতক্ষণ বেঁচে আছি পুরোটা সময় আনন্দের সাথে বাঁচতে চেষ্টা করি। এরপর সে ইনানের কথা তার মাকে বলছিল। ইনানের কাছাকাছি আসলে তার হার্টবিট বেড়ে যায়। এটা কেন হয় সে বুঝতে পারছে না, তবে এই কথাটা পেছন থেকে ইনান শুনতে পেয়ে যায়। ইনান তখন বলে, তাহলে তুমি স্বীকারই করলে যে তুমি আমাকে ভালোবাসো। ইউ তখন রাগ দেখিয়ে বলে, তুমি পেছন থেকে আমার কথা কেন শুনলে। সে চলে যেতে যাচ্ছিল, তবে ইনান তাকে আটকায় এবং ইউ কিছু বুঝে ওঠার আগেই সে তাকে কিস করে। ইউ আর ইনান যখন কিস করে, সেই মৃত গাছটাতে আবারও একটা ফুল ফোটে। ইউ ইনানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর তারপর বলে, আমি আপনাকে কখনোই ভালোবাসবো না। আপনি আমার চোখে খুবই কঠোর আর সেলফিশ একজন মানুষ। আপনি আইসল্যান্ড মাস্টার হিসেবে মানুষের বিশ্বাস পাওয়ার যোগ্য না। আপনি মানুষের ভালো করার পরিবর্তে আমার পিছনেই লেগে আছেন। আশা করব আপনি আর কখনো আমাকে ডিস্টার্ব করবেন না। এটা বলে ইউ সেখান থেকে চলে যায় আর ইনান মন খারাপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। এরপরেই দেখা যায় ইউ যখন তার বাবাকে খাবার খাওয়াচ্ছিল, হঠাৎই তার বাবা কাশতে কাশতে তার গলা দিয়ে রক্ত বের হতে শুরু করে এবং সে অনেক অসুস্থ হয়ে পড়ে। ইউ ইকে ডেকে বলে ডাক্তার নিয়ে আসতে, তবে ই সারা শহর খুঁজে কোনো ডাক্তার পায় না। ইউ তো বুঝতে পারছিল না সে এখন তার বাবাকে নিয়ে কি করবে। ই তখন বলে একজন ডাক্তারই থাকতে পারে, মাস্টারের পার্সোনাল ডাক্তার, যে সবসময় প্যালেসেই থাকতো। এরপরেই দেখা যায় ইউ প্রথমবারের মতো ইনানের কাছে হার মেনেছিল তার বাবার জন্য। সে ইনানের প্যালেসে তার বাবাকে নিয়ে এসেছিল এবং ডাক্তার তার বাবাকে পরীক্ষা করে বলে এখন আপাতত ঠিক আছে। ইনান তখন ইউকে বলে, তুমি চিন্তা করো না, তুমি যেহেতু প্রথমবারের জন্য আমার কাছে সাহায্য চেয়েছো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি তোমাদের বাড়ি আর তোমার রেস্টুরেন্টের দলিল দেওয়ারও ব্যবস্থা করছি। এটা শুনে ইউয়ের সৎ মা ইনানের কাছে গিয়ে বলে, এই না হলে আমার জামাই। সে বিয়ের আগে ইনানকে জামাই বানিয়ে ফেলেছিল। ইনান তখন বলে, আমি মেয়েদের বলেছি আপনাদের জন্য থাকার ঘর প্রস্তুত করতে, আজ রাতে আপনারা এখানেই থেকে যাবেন। এটা শুনে তো ইউয়ের সৎ মার বোন খুশিতে লাফিয়ে ওঠে। তবে ইউ থাকতে চাচ্ছিল না, কিন্তু তার বাবার অবস্থা অনেক খারাপ ছিল, তাকে নড়াচড়া করানো ঠিক হবে না, তাই ইউ থাকতে বাধ্য হয়। রাতের বেলা ইউ যখন তার বাবার সেবা করছিল, তখন ইনান সেখানে দাঁড়িয়েছিল। সে এগিয়ে এসে ইউয়ের হাত ধরে বাইরে নিয়ে আসে এবং বলে, তোমাকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে শুধু আমরা দুইজন থাকবো। আর এরপরেই দেখা যায় তারা ঘরের চালে উঠে বসেছিল। ইউ তখন ইনানকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য এবং তাকে সরিও বলে গত দিনের কথার জন্য। সে ইনানকে বলছিল, আমি তো আপনাকে ভুল বুঝেছিলাম, আপনি অনেক দয়ালু, তবে আপনি আর আমি এক না। আপনি সবসময় লাক্সারিয়াস জীবন পেয়ে অভ্যস্ত, কিন্তু আমি তো প্রত্যেকদিন এটাই প্রার্থনা করতে থাকি যেন এই দিনটা আমি বেঁচে থাকি। আমার জীবনেরই তো কোনো নিশ্চয়তা নেই। আমি আসলে আপনাকে বিয়ে করতে রাজি হই না, কেননা আমি আপনার বোঝা হতে চাই না। আপনি তো এখনো অনেক দিন বেঁচে থাকবেন, কিন্তু আমি যে কোনো সময় মারা যেতে পারি, আর আমি মারা গেলে আপনি কি করবেন? আপনার কথা ভেবেই আমি বিয়েতে রাজি হই না। আর ইউয়ের সব কথা শুনে ইনানের অনেক খারাপ লাগছিল। সে এতদিন ভাবতো ইউ হয়তো জেদ করে রাজি হয় না, তবে সে এখন বুঝতে পারে যে ইউ কেন বিয়েতে রাজি হতে চাইতো না। ইনান তখন বলে, তুমি চিন্তা করো না, আমি শহরের সবচেয়ে ভালো ডাক্তার এনে তোমার চিকিৎসা করাবো। ইউ তখন বলে, ছোটবেলা থেকে আমি আইসল্যান্ডের সমস্ত ডাক্তারের সাথে দেখা করে ফেলেছি, তারা কেউই আমার রোগ সারাতে পারবে না। এরপরে দেখা যায় পরদিন সকালে তাঙের মেয়ে তাংকে জানায় গত রাতে ইউ ইনানের সাথেই ছিল এবং ইনান কিভাবে ইউকে সাহায্য করেছে। এটা শুনে তাঙের অনেক খারাপ লাগে। সে তার হাতে থাকা একটা পেন্ডেন্টের দিকে তাকিয়ে চিন্তা করে, আমি তোমার জন্য বাজারে সবচেয়ে ভালো পেন্ডেন্টই খুঁজছিলাম, অথচ তুমি অন্য কাউকে প্রোটেক্ট করতে ব্যস্ত। সে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। তবে সে যখন একটা নির্জন রাস্তা দিয়ে হাঁটছিল, তার হাত থেকে পড়ে পেন্ডেন্টটা ভেঙে যায়। সে যখন ওই পেন্ডেন্টটা তুলছিল, তখনই সেখানে কিছু ডাকাত এসে হাজির হয়। এখানেই সিন কাট হয়, আমাদের সমুদ্রের পাড়ের দৃশ্য দেখানো হয়। ইউ আইল্যান্ডের বাইরে যাচ্ছিল চিকিৎসার জন্য, তবে ইনান আর এবার তাকে আটকায় না।
সে তো ইউয়ের মনের কথা জানতে পেরেছে। সে শুধু ইউকে বলে দেয় তুমি ফিরে এসো। ইউয়েরও ইনানের দিকে তাকিয়ে একটু খারাপ লাগছিল। সে ইনানকে বিদায় জানিয়ে সামনের দিকে এগিয়ে যায়। জিঞ্জু তখন ইনানকে বলে তাহলে আপনি কিভাবে ডাকাতদের সাথে ফাইট করবেন? ইনান তখন বলে দরকার হলে আমি একা যাব, তাও আমি ইউকে আর আটকাবো না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তবে ইউয়ের চলে যাওয়ার খবর শুনে দৌড়ে আসছিল রুও। সে সমুদ্রের পাড় দিয়ে প্রাণপণে ছুটে আসছিল। ছুটতে ছুটতে ঘাটের কাছে পৌঁছালেও সে ঘাটে এসে কাউকে দেখতে পায় না, এমনকি দূর দূরান্তে কোনো নৌকাও ছিল না। সে মন খারাপ করে যখন ফিরে যাচ্ছিল, দেখতে পায় ঘাটের মাঝি সেখানে বাঁধা অবস্থায় আছে এবং ঘাটের মাঝি থেকে জানতে পারে ইউকে কিছু ডাকাতরা কিডন্যাপ করে নিয়েছে। দেখা যায় ইউকে ডাকাত সর্দার কিডন্যাপ করে নিয়েছিল এবং তাংও সেখানে ছিল। তারা আসলে ইনানের ফিয়ন্সেকে কিডন্যাপ করতে চাচ্ছিল ইনানকে ব্ল্যাকমেল করার জন্য। তবে তারা নিশ্চিত ছিল না ইনানের ফিয়ন্সে কে, তাই দুইজনকেই ধরে নিয়ে এসেছে। এই ডাকাত সর্দার জিজ্ঞাসা করছিল তোমাদের মধ্যে ইনানের আসল ফিয়ন্সে কে? তাকে দিয়ে আমরা ইনানকে ব্ল্যাকমেল করব, আর বাকি জনকে আমরা আমাদের জাহাজে নিয়ে তার সাথে একটু মজা করব। এটা শুনে তাং ভয় পেয়ে যায়। ডাকাতরা যখন সেখান থেকে বের হয়, ইউ আশেপাশে তাকিয়ে সেখানে একটি জানলা দেখতে পায় এবং তাংকে বলে তাকে সাহায্য করতে। এদিকে ইনানও খোঁজ পেয়ে যায় যে তাং আর ইউকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে। তার কাছে ডাকাতরা চিঠি পাঠিয়েছিল। ইউ আর তাং একে অপরকে সাহায্য করে নিজেদের বাঁধন খুলে ফেলে। ইউ তাংকে বলে দরজায় গিয়ে উকি মেরে পাহারা দিতে থাকো এবং সে ওই জানালার কাছে গিয়ে জানালাটাকে কোনোভাবে ভেঙে খোলে। সেখানে 3টে বাচ্চাও ছিল যারা কান্না করছিল। ইউ তখন তাদেরকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে সেই জানালা দিয়ে বের করে দেয়। তাং তো দরজায় পাহারা দিচ্ছিল, তবে তখনই ডাকাতরা ভিতরে আসতে থাকে। ইউ দ্রুত তাংকে বের করে দেওয়ার চেষ্টা করে। তাং বলছিল তোমার কি হবে? ইউ তখন বলে তুমি গিয়ে কাউকে পাঠিয়ে দাও আমাকে বাঁচানোর জন্য। তবে তখনই ডাকাতরা ভিতরে এসে যায় এবং তারা দুইজনই ধরা পড়ে যায়। যেহেতু তারা পালানোর চেষ্টা করেছিল, তাই ডাকাতরা তাদেরকে প্রচন্ড মারধর করে। তবে তখনই সেখানে ইনান চলে আসে। ইনানকে দেখে ওই ডাকাত সর্দার বলে এই দুইজনকে আমরা ধরে এনেছি, কোনটা তোমার ফিয়ন্সে বলো। যেটা তোমার ফিয়ন্সে তাকে মুক্ত করে দিব আর বাকি জনকে মেরে ফেলবো। এটা বলে সে তাঙের গলায় তলোয়ার ধরে আর তারপর ইউয়ের গলায়। ইউর গলায় তলোয়ার ধরতে ইনান চিৎকার দিয়ে বলে ওঠে ওকে যদি তুমি কিছু করো আমি তোমাকে মেরে ফেলবো। আর এটা শুনে তাঙের খুব খারাপ লাগে। তবে ডাকাত সর্দারও বুঝতে পেরে যায় যে ইনানের ফিয়ান্সে ইউ। তখন সে তাংকে মেরে ফেলার চেষ্টা করে, তবে ইনান ওই ডাকাত সর্দারকে লাথি মেরে ফেলে দেয় এবং তাং আর ইউয়ের হাতের দড়ি কেটে দেয়। তবে সে দৌড়ে গিয়ে পড়ে যাওয়ার হাত থেকে ইউকে ধরে এবং জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? তাং পড়ে গিয়ে আঘাত পায় এবং দেখতে থাকে ইনান কিভাবে ইউকে কেয়ার করছে। যা হোক, সেখানে প্রচন্ড একটা ফাইট শুরু হয়। এরই মধ্যে সেখানে রুও চলে আসে। ইউ রুওকে বলে আগে তুমি তাংকে বাঁচাও। রুও তখন তাংকে কোলে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। ইউ কোনোভাবে উঠে দাঁড়ায়। একটা ডাকাত ইউকে মারতে আসলে ইনান তাকে পেছন থেকে মেরে দেয়। তবে তখনই ডাকাত সর্দার ইনানকে তলোয়ার দিয়ে আঘাত করে এবং খুব জোরে লাথি মারলে ইনান ছিটকে পড়ে যায়। ইউ দৌড়ে ইনানের কাছে আসতে গেলে সেও পড়ে যায়। তবে কোনোভাবে ইউ ইনানের কাছে আসছিল আর তাদের এই অবস্থায় মাউন্টেনের সেই গাছটা কাঁপতে থাকে। ইউ কোনোভাবে ইনানের হাত ধরে। ডাকাত সর্দার ইনানকে বলে আজই তোমার শেষ দিন এবং সে ইনানকে আঘাত করতে যায়। ইউ দ্রুত ইনানের উপরে চলে আসে। তবে তখনই ওই গাছ থেকে প্রচন্ড আলো বের হয়ে ইউর সামনে এসে পড়ে। এতে করে ওই ডাকাতরা ছিটকে সেখান থেকে সরে যায়। ইনান এবং ইউ সেখানে অজ্ঞান হয়ে যায়। সিন কাট হয় দেখা যায় ইনান ইউয়ের পাশে বসেছিল। ইউয়ের যখন জ্ঞান ফিরে, সে দ্রুত প্যানিকড হয়ে ইনানের ক্ষতর কথা জিজ্ঞাসা করে। ইনান শুরুতে ইউকে বলে এখন থেকে আর কখনোই তুমি আমার সামনে এসে দাঁড়াতে পারবে না, মানে তাকে প্রোটেক্ট করার জন্য নিজের জীবন বিপন্ন করতে পারবে না। ইউ তখন বলে তোমাকে বললে তুমি বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু আমি ইচ্ছা করে তোমার সামনে চলে যাইনি। আমার বডি আমার কন্ট্রোলে ছিল না। আমার বডি নিজে থেকে তোমার সামনে চলে গিয়েছিল। ইনান তখন বলে আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো না, এখন তো দেখলাম তুমি আমাকে এত ভালোবাসো যে নিজের জীবনও দিতে পারো। ইউ আর কিছু বলতে পারে না। এরপরে দেখা যায় ইউ আর ইনান সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছিল। ইউ ইনানকে বলছিল আমি শহরে যাওয়ার চিন্তা বাদ দিয়েছি,
আমি আর শহরে গিয়ে নিজের চিকিৎসা করাতে চাই না। ইনান তখন বলে, কেন? তুমি তো অসুস্থ, তোমার নিজের চিকিৎসা করানোর জন্য শহরে যাওয়া উচিত। ইউ তখন বলে, কেন আমরা বিয়ে করব না? তুমি কি তোমার সিদ্ধান্ত চেঞ্জ করেছো? এটা শুনে ইনান তো প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। সে ইউর কাছাকাছি গিয়ে বলে, তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছো? ইউ লজ্জা পেয়ে হাসি দেয়। ইনান খুশি হয়ে ইউকে জড়িয়ে ধরে ঘুরতে থাকে। আর এই সিনটা দেখলে আপনারা বুঝতে পারবেন ইনান কতটা খুশি হয়েছিল। এখানেও সামান আর মোয়ানকে দেখানো হয়। ইউ আর ইনান তো তাদের পুনর্জন্ম ছিল। যা হোক, এরপরে আমাদের ইয়ান নামে একজন প্রিন্সকে দেখানো হয়, যে অন্য একটা রাজ্যের প্রিন্স ছিল। সে বহু বছর পর নিজের রাজ্যে ফিরে এসেছিল। ইয়ানকে কি চেনা চেনা লাগছে? ইয়ান ছিল ড্রাগন জুয়ানের পুনর্জন্ম। ইয়ান ভেতরে এসে তার মাকে গ্রিটিং করে। তবে এটা তার আসল মা ছিল না, সৎ মা ছিল। তবে ইয়ানের সৎ মাও ইয়ানকে খুবই ভালোবাসতো। সে খুশি হয়ে ইয়ানের দিকে এগিয়ে এসে বলে, অনেক বছর পর তোমাকে দেখছি, তোমার মা বেঁচে থাকলে অনেক খুশি হতো। তবে তখনই সেখানে হুয়া নামে একজন প্রিন্সেস আসে। হুয়া ইয়ানের চাচাতো বোন। সে ইয়ানকে পছন্দ করত। ইয়ানের মা তখন বলে, তুমি তো সারাদিন ইয়ানের গল্পই করতে থাকতে, অথচ এখন ইয়ানকে সামনে দেখে এমন ভাব করছো যেন তুমি তাকে চেনোই না। এটা শুনে ইয়ান হুয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। আর হুয়া তো লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছিল। এরপরে দেখা যায় হুয়াজিয়ান আইল্যান্ডের সবাই ইউকে দেবী মনে করছিল। গতদিন যে একটি আলোর রশ্মির কারণে তারা বেঁচে গিয়েছে, এই বিষয়টা সবাই জেনে গিয়েছিল। সবাই তাকে দেবী বলে গ্রিটিং করছিল। দূর থেকে ইনান সেসব দেখছিল, আর তার খুবই ভালো লাগে। এরপরে দেখা যায় ইনান তার বাবার সামনে একটি বিয়ের কার্ড রেখে বলে, বাবা, প্রথমে আমার রাগ হয়েছিল যে কেন তুমি ইউকে বিয়ে করার জন্য বলেছ। আর পরে আমি জানতে পেরেছি ইউ ইয়ানজির মেয়ে। আমি বুঝতে পারিনি তোমার উপর রাগ হব না কি করব। একদিকে তুমি ইয়ানজিকে ভালোবাসতে, অন্যদিকে ছিল আমার মা, যার জন্য আমার খারাপ লাগছিল। তবে তোমাকে ধন্যবাদ, তুমি আমার জন্য পারফেক্ট ওয়াইফ খুঁজে রেখেছ। আমি ইউকে খুব ভালো ট্রিট করব। এদিকে রুও প্রচন্ড ড্রিঙ্ক করছিল। তার কাছেও ইনান বিয়ের কার্ড পাঠিয়েছিল। রুও তখন তাদের ছোটবেলার একটা সিন কল্পনা করছিল, যেখানে ইউ আর রুও সমুদ্রের পাড়ে খেলার ছলে নিজেদেরকে বিয়ে করে। রুও তখন ইউকে কথা দেয়, আমি সারা জীবন তোমার সাথে থাকবো। রুও ইনান আর ইউ এর বিয়ের কার্ডটা ছিঁড়ে ফেলে দেয় এবং প্রচন্ড কান্না করতে থাকে। আর একই দশা ছিল তাঙের। তাঙের কাছেও কার্ড পৌঁছেছিল, যে সে কার্ডটা ছিঁড়ে ফেলে দেয় এবং প্রচন্ড কান্না করে। এরপরে ইউ আর ইনানের বিয়ের দৃশ্য দেখানো হয়। তারা তো প্রচন্ড খুশি ছিল এবং ইনান মনে মনে চিন্তা করছিল, ইউ, আমি তোমাকে অনেক মিথ্যা বলেছি, আর তোমাকে ভালোবেসে সেটার প্রায়শ্চিত্ত করব। তাদের বিয়ের শেষ রিচুয়াল যখন হবে, তখনই সেখানে রুয়া আসে। আর রুয়া একদম বরবেশে ছিল। সবাই তো অবাক হয়ে গিয়েছিল। তখনই পাশ থেকে একজন মেইড বলে ওঠে, এটা কি ব্রাইড কিডন্যাপিং? আর সবাই উল্লাস করে ওঠে ব্রাইড কিডন্যাপিং বলে। কেননা বিয়ের একটা মজার পার্ট ছিল ব্রাইড কিডন্যাপিং। এখানে বিয়ের দিন বউকে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। যদি বউ ভেগে যায় তো গেল, আর না গেলে বরের সাথে বিয়ে হয়, মানে ফান পারপাসে হয় আর কি। রুও সেখানে এসে ইউকে বলে, তুমি হয়তো ভুলে গিয়েছো ছোটবেলায় একবার আমরা বিয়ে করেছিলাম, যদিও সেটা খেলার ছলে ছিল, এবং আমি তোমাকে কথা দিয়েছিলাম সারা জীবন তোমার সাথে থাকবো। আমি এখনো সেই কথা মনে রেখেছি। আমি তোমাকে পছন্দ করি এবং আমি সত্যিই চাই তুমি সারা জীবন আমার সাথে থাকো। ইও তখন মনে করে রুও হয়তো ব্রাইড কিডন্যাপিং খেলছে। সে তখন রুয়োর হাতে এক কাপ চা ধরিয়ে দেয়। চা ধরিয়ে দেয়া মানে হচ্ছে সে রুয়োকে রিজেক্ট করলো। প্যালেসের সেই মেইড তখন রুয়োকে টেনে পেছনের দিকে নিয়ে যায় এবং রুয়োর চোখের সামনে ইনান আর ইউ এর বিয়ে হয়ে যায়। ইউ আর ইনান তো প্রচন্ড খুশি ছিল, কিন্তু রুয়োর হৃদয় একদম ভেঙে গিয়েছে। সবাই যখন ভিতরের দিকে চলে যায়, রুয়ো মন খারাপ করে প্যালেস থেকে বের হয়ে যায়। আর এরপরেই দেখা যায় রুয়ো তার বিয়ের ড্রেসটা ছুঁড়ে সমুদ্রে ফেলে দেয় এবং সে বোটে করে হুয়াজিয়ান আইসল্যান্ড ছেড়ে চলে যায়। এদিকে ইনান আর ইউকে তো বাসর ঘরে দেওয়া হয়েছিল। ইউ একদম জড়সড় হয়ে বসেছিল। সে চিন্তা করছিল, যেহেতু তার ইনানের সাথে বিয়ে হয়েছে, তাই তার তো দায়িত্ব পালন করতেই হবে, মানে ইনানকে তার কাছে আসতে দিতেই হবে। ইনান ইউ এর মুকুটটা সরায় আর তারপর বলে, অবশেষে আমাদের বিয়ে হলো। ইনান তো রোমান্সের মুডে ছিল, আর ইউ তো তাকে নিষেধ করবে না। কিন্তু ইনান যখন ইউকে কিস করতে থাকে, তখন ইউ এর হার্টবিট প্রচন্ড বেড়ে যায় এবং সে অসুস্থ হয়ে পড়ে। যেহেতু ইউ এর হার্ট দুর্বল,
তাই ইনানও ইউকে বেশি প্রেসার দেয় না। সে ইউকে বলে তুমি তো সারা জীবন আমারই, তাই আমি অপেক্ষা করতে পারবো। আর এরপরে দেখা যায় ইউ আর ইনান পাশাপাশি বসেছিল। ইউ অনেক আনইজি ফিল করছিল। ইনান তখন ইউকে নিজের কাছে টেনে নেয় আর তারপর তাকে একটি সোনার চুলের কাঁটা উপহার দেয়, যেটা ছিল ফিনিক্স পাখির পালকের মতো। ইনান ইউকে তার মায়ের গল্প শোনাতে শুরু করে। গল্প করতে করতে ইউ ইনানের কাঁধের উপরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রিচুয়াল মতো ইউ যায় ইনানের বোনকে চা দিতে। যেহেতু ইনানের মা ছিল না, ইউমান ইউয়ের মাথায় সোনার কাঁটা খেয়াল করে এবং মনে মনে ভাবতে থাকে এক রাত বিয়ে হতে না হতেই সে মায়ের সোনার কাঁটা ইউকে দিয়ে দিয়েছে। ইনানের বড় বোন ইউমানও তো এই বিয়েতে তেমন একটা খুশি ছিল না, যেহেতু সে তাংকে পছন্দ করেছিল। তারপরও বিয়ে যেহেতু হয়ে গিয়েছে, সে ইউকে বলে তুমি তো গরিব ঘরের মেয়ে, অবশ্যই প্যালেসের রুলস কিছুই জানো না। একজন মেইডকে ঠিক করে দেয় যে ইউকে প্যালেসের রুলস শিখাবে। ইউ ভদ্রমের মতো ইউমানের সমস্ত কথাই মেনে নেয়। এরপরে দেখা যায় ইনানের সেই বহুল কাঙ্ক্ষিত আইল্যান্ড মাস্টারের সিল সে পেয়ে যায়, যেহেতু সে ইউকে বিয়ে করে ফেলেছে। এদিকে ইউ ঘরে বসে চিন্তা করছিল তাকে এমন ভয় পেলে চলবে না। যেহেতু ইনানের সাথে তার বিয়ে হয়ে গিয়েছে, ইনানকে তো তার কাছে আসতে দিতেই হবে। তাই সে চিন্তা করে সে অনেকটা ড্রিঙ্ক করবে, যাতে করে তার মধ্যে একটু সাহস আসে। তবে সে ড্রিঙ্ক করতে করতে অনেকটা ড্রিঙ্ক করে ফেলে। এই কারণে ইনান যখন ঘরে আসে, ইউ তখন মাতাল হয়ে পাগলামি করতে শুরু করে। সে বের হয়ে যাচ্ছিল রান্না করতে, ইনান তাকে ধরে রাখে। আর এরপর সে ইনানকে বলে, আরে তুমি এসেছো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম, তোমার মতো একটা সুন্দর ফুলকে আমি কিছু না করে পারি। এটা বলে সে ইনানকে ধাক্কা মেরে বেডে ফেলে দেয়। ইনান একটু ভয় পাচ্ছিল, তারপরও চিন্তা করে আচ্ছা তুমি যেহেতু আসছো তাহলে আসো। কিন্তু কিছু করার আগে ইউ ইনানের বুকের উপরে ঘুমিয়ে পড়ে। বেচারা ইনানের এবারও গরম ভাতে পানি পড়ে যায়। পরবর্তী সিনে আমাদের ইয়ানকে দেখানো হয় যে ছবি আঁকছিল এবং তার মধ্যে কিছু ভিশন আসছিল, যেখানে সে হুয়াজান আইল্যান্ডে সে গাছ এবং শাওমানকে দেখতে পাচ্ছিল। আর সে শাওমান বলে চিৎকার করে ওঠে। তখনই সেখানে হুয়া আসে এবং বলে তুমি কি আমাকে ডাকছো? ইয়ান অপ্রস্তুত হয়ে বলে তোমাকে আমি কখন ডাকলাম? হুয়া তখন বলে তুমি তো মাত্রই শাওমান বলে ডাকলে। ইয়ান তখন বলে আমি তোমার জন্য একটা পেন্টিং রেখেছি, এবং সে ওই পেন্টিংটা নিতে সামনে আসে। হুয়া মনে মনে চিন্তা করতে থাকে ইয়ান কি তাহলে তাকে ভালোবাসে। সে এগিয়ে এসে ইয়ানকে বলে আমার নাম তো হুয়া, তাহলে তুমি আমাকে শাওমান বলে কেন ডাকো? ইয়ান তখন বলে শাওমান নামটা আমার ভালো লাগে। আর সে যখন ঘুরছিল হুয়া পড়ে যাচ্ছিল। ইয়ান দ্রুত হুয়াকে ধরে ফেলে। হুয়ার তো খুবই ভালো লাগে, যেহেতু সে ইয়ানকে পছন্দ করত। ইয়ান হুয়াকে ছবিটা দিয়ে বলে আমি কাউকে বলছি তোমাকে পৌঁছে দিতে। হুয়ার মুখটা বেলুনের মতো চুপসে যায়। আসলে ইয়ান ডিস্টার্ব ছিল। সে তার আঁকা একটা ছবির দিকে এগিয়ে যায়, যেখানে সে মাউন্টেনের গাছ এবং শাওমানকে এঁকেছিল। তবে তার তো কিছুই মনে ছিল না। সে তার গার্ডকে বলছিল আমি জানি না কেন আমি এই গাছটা আর এই মেয়েটিকে দেখতে পাই। তার গার্ড তখন বলে হয়তো এটার সাথে আপনার পূর্বজন্মের কোনো সম্পর্ক আছে। এরপরে দেখা যায় ইউ এর কাছে এসেছে। ইকে ইউ এর মেইড হিসেবে নিয়োগ দিয়েছিল ইনান। সে তো ইউ এর জন্য সবচেয়ে ভালোটারই ব্যবস্থা করত। যেহেতু ইউ এর ফ্রেন্ড ছিল, তাই তারা একসাথে থাকলে তো ইউ এর ভালো লাগবে। আর এটা বুঝতে পেরে ইউ এর খুবই ভালো লাগে। এরপরে ইকে ধরে নিয়ে যায় সেই সব জিনিস দেখাতে যেগুলো সে বিয়েতে পেয়েছে, এবং ইনান তাকে গিফট করেছে। আর ইকে বলে তুমি এখান থেকে যে কোনো একটা চয়েস করো। তবে ইনানের দেয়া সেই চুলের কাঁটাটা পছন্দ করে। ইউ তখন মনে মনে ভাবে আমার কত পুরনো ফ্রেন্ড, সে আমাকে রেস্টুরেন্ট চালাতে কত সাহায্য করেছে, এখন আমি কিভাবে তাকে এটা দিতে না করি। আচ্ছা একটা চুলের কাঁটাই তো দেই। এটা ভেবে ইনানের দেয়া সেই চুলের কাঁটাটা ইকে পরিয়ে দেয়। তবে তখনই ইনান ঘরে আসে, এবং সে যখন ইয়ের মাথায় তার দেয়া চুলের কাঁটা দেখতে পায়, সে তো প্রচন্ড রেগে যায়। এরপরেই দেখা যায় ইনান খুব রেগে ইউকে বলছিল তুমি আমার দেয়া গিফট ইকে কিভাবে দিতে পারলে, তুমি আমাদের সম্পর্কটাকে কিভাবে দেখো, তুমি কি আদৌ আমাকে ভালোবাসো? ইউ তো ছিল একটা বলদ। সে তখন বলে সত্যি বলতে আমি তোমাকে ভালোবাসি না, তুমি অনেক কেয়ারফুল এবং দয়ালু, তাই আমি তোমাকে বিয়ে করেছি। ইনান তখন বলে তুমি কি এটা চিন্তা করেছো যে তোমার কিছু হয়ে গেলে আমি তোমার বাবা দেখাশোনা করব, তাই তুমি আমাকে বিয়ে করেছো? ইউ তখন আবারও বলদের মতো বলে তুমি কিভাবে বুঝলে? ব্যাস ইনান রেগে মেগে সেখান থেকে চলে যায় এবং লেক পাড়ে বসে ড্রিঙ্ক করতে থাকে। ইনান ইউ এর কথায় প্রচন্ড কষ্ট পেয়েছিল। তবে তখনই সেখানে তাং আসে। তাং ইনানকে বলে আপনি এভাবে একা একা কেন ড্রিঙ্ক করছেন?
তবে ইনান কোনো কথা বলার অবস্থাতেই ছিল না। তাং মন খারাপ করে বলছিল, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। আমি 10 বছর ধরে আপনাকে ভালোবাসি। আপনি কেন আমাকে ভালোবাসলেন না? ইউএর থেকে আমার যোগ্যতা কি অনেক কম? এটা শুনে ইনান বলে, আমি জানি না আমি ইউকে কেন ভালোবেসেছি, কিন্তু ইউ আমাকে ভালোবাসে না। তাং তখন বলে, সম্পর্ককে কেউ পেয়েও মূল্য দিতে পারে না, অথচ কেউ অনেক চেয়েও পায় না। এটা কিন্তু একটা সত্যি কথা বলেছে। ইনান তখন সেখান থেকে উঠে দাঁড়ায়। তবে সে এত পরিমাণে ড্রিঙ্ক করেছিল, সে তাঙের কাঁধের উপরে অজ্ঞান হয়ে যায়। এদিকে ইউ হাঁটছিল আর ভাবছিল ইনান শুধু শুধু রেগে গেল। সে রেগে যাওয়ার মতো কি করেছে? সামান্য একটা চুলের কাটাই তো দিয়েছে। তখনই সে দেখতে পায় লেক পারে ইনান তাঙের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে আছে। তবে ইউ এর কোনো ফিলিংস হয় না। সে ভাবতে থাকে ইনান আর তাং হয়তো ছোটবেলা থেকে একে অপরকে ভালোবাসে। সে মাঝখানে চলে এসেছে, না হলে ওরাই বিয়ে করত। তবে তখন ইউ অনুভব করে তার বুকের মধ্যে প্রচন্ড ভারী লাগছে। তাই সে পা টিপে টিপে দ্রুত সেখান থেকে চলে যায়। পরদিন সকালে ইউ ইনানের জন্য এক বাটি মিষ্টি বানিয়ে আনে। আর তারপর বলে, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি ভুল ছিলাম, আমার এমনটা বলা উচিত হয়নি। এখন আমি তোমার সাথে একটা জরুরি ব্যাপার আলোচনা করতে এসেছি। ইনান এতক্ষণ কোনো কথা না বললেও জিজ্ঞাসা করে, কি আলোচনা করতে এসেছো? ইউ তখন বলে, আমি বুঝতে পেরেছি তুমি আর তাং ছোটবেলা থেকে একে অপরকে ভালোবাসো। তুমি চাইলে তাংকে তোমার সাইড কনসোর্ট হিসেবে রাখতে পারো। ইনান তো এইটা শুনে রেগে যায়। তারপর বলে, আরে না না, তুমি তাকে তোমার মেইন ওয়াইফ রাখো। আমি তোমার সাইড কনসোর্ট হতে রাজি আছি, আমার কোনো সমস্যা নেই। ইনানের প্রচন্ড বিরক্ত লাগছিল। সে তখন চিৎকার করে বলে, এখান থেকে বের হয়ে যাও। মানুষ চায় তার হাজবেন্ড শুধুমাত্র তার থাকুক, আর তুমি আমাকে অন্যের দিকে ঠেলে দিচ্ছ। মানলাম তুমি আমাকে ভালোবাসো না, তাই বলে তোমার কোনো অধিকার নেই আমাকে অন্য মহিলার দিকে ঠেলে দেয়া। ইউ তখন গট গট করে সেখান থেকে বের হয়ে যায়। তবে সে যখন বাইরে দিয়ে হাঁটছিল, তার ইউমানের সাথে দেখা হয়। ইউমানের প্রথমেই চোখ পড়ে ইউর মাথায় সেই সোনার কাঁটাটা নেই। তখন সে ইউকে জিজ্ঞাসা করে, তোমার মাথার সোনার কাঁটাটা কোথায়? তুমি আবার সেটা হারিয়ে ফেলোনি তো? সেটা মায়ের রেখে যাওয়া শেষ স্মৃতি। ইনানের কাছে এটা কিন্তু অনেক মূল্যবান। আর এটা শোনার পর ইউ বুঝতে পারে ইনান কেন এত রেগে গিয়েছিল। এটা ইনানের কাছে সামান্য একটা কাঁটা ছিল না। তখন সে রুমে এসে চিন্তা করতে থাকে সে অনেক বড় ভুল করে ফেলেছে। আজ রাতে ইনানের কাছে যে কোনোভাবে মাফ চাইতে হবে। তবে তখনই সেখানে জিনজু আসে এবং জানায় ইনান রাতে আলাদা রুমে থাকবে। ইউ তখন বলে, সে আলাদা কেন থাকবে? সে কি এখনো রেগে আছে? আমি তার সাথে কথা বলতে যাচ্ছি। জিনজু ইউকে আটকে বলে, সকালবেলা আপনি তার সাথে কথা বলে আসার পর সে আরো বেশি রেগে গিয়েছে। ভালো হবে আপনি তার সাথে কথা বলতে না গেলে। পরদিন সকালেই দেখা যায় মেড ইউকে ঘুম থেকে ডেকে তোলে এবং বলে, ম্যাডাম আজকে থেকে আপনার ট্রেনিং এর দিন। ইউকে প্যালেসের রুলস ট্রেনিং দেওয়া হবে। এবং এই মেড ইউকে প্যালেসের সমস্ত রুলস বলতে থাকে। ইউ সেগুলো লিখে নেয় এবং রাতের বেলা ইউ এই রুলসগুলো মুখস্থ করছিল। তবে তার কিছুতেই এই রুলসগুলো মনে থাকছিল না। দূর থেকে ইনান দেখছিল ইউ কি করছে। ইউ যখন রুলসগুলো মুখস্থ করতে পারছিল না, তখন তার অনেক হতাশ লাগে। তারপর আবার সে লাফ দিয়ে উঠে বসে চিন্তা করে, আমি কোনোভাবেই ইনানকে হতাশ করতে পারি না, এগুলো আমাকে মুখস্থ করতেই হবে। আর এই কথাটা শুনে ইনানের একটু ভালো লাগে। এরপরে দেখা যায় ইনান শহরের বড় বড় ডাক্তারদের নিয়ে একটি গ্রুপ তৈরি করেছে, যারা রিসার্চ করছিল কিভাবে ইউ এর হার্ট চেঞ্জ করা যায়। তবে তারা বলে হার্ট চেঞ্জ করার কোনো ওয়ে নেই। তারা কিছু ওষুধ আবিষ্কার করেছে, যেগুলো খেলে ইউ এর শরীর কিছুটা ভালো থাকবে। সে হয়তো কয়েক বছর বেশি বাঁচবে। ইনান তখন টেনশনে পড়ে যায়। আর এরপরে ইনান ইউ এর ঘরে আসে। ইউ তখন ঘুমাচ্ছিল। ইনান ইউ এর দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে ভালোবাসো আর না বাসো, তোমাকে বেঁচে থাকতে হবে। আমি যে কোনোভাবেই তোমার জন্য চিকিৎসা খুঁজে বের করব। আর এরপর সে যখন চলে যাচ্ছিল, ইউ ইনানের হাত টেনে ধরে। সে লাফ দিয়ে উঠে ইনানের হাত জড়িয়ে ধরে বলে, আমাকে মাফ করে দাও। আমি জানতাম না ওই চুলের কাঁটাটা তোমার মায়ের। এই কারণে আমি ওইটা ইকে দিয়েছিলাম। ইনান তখন বলে, আমি সেই কারণে রেগে নেই। আমি আসলে হতাশ। আমি এতদিনে বুঝতে পেরেছি আমি একাই শুধু তোমাকে ভালোবেসে গিয়েছি, কিন্তু তোমার ভালোবাসা অর্জন করতে পারিনি। এটা শুনে ইউ ইনানকে বলার চেষ্টা করছিল যে সেও ইনানকে ভালোবাসে। তখনই ইনান খেয়াল করে ইউ এর হাতে অনেক কাটা দাগ। সে জিজ্ঞাসা করে, এগুলো কিভাবে হলো? ইউ লাফ দিয়ে উঠে কিছু কাগজ বের করে, যেগুলো দিয়ে সে এক ধরনের ডিজাইন বানিয়েছিল ইনানের জন্য, হ্যান্ডমেড গিফট। ইনান এটা পেয়ে অনেক খুশি হয়। ইনান তখন ইউকে বলে, এখন থেকে তুমি আমার নাম ধরে ডাকবে। যদি তুমি ভুল করো তাহলে আমি তোমাকে শাস্তি দিব।
ইউ একটু মুখ কালো করে বলে, কি শাস্তি? ইনান তখন ইউকে তার আঙুল দেখিয়ে আঙুলের দিকে তাকাতে বলে, এবং ইউ যখন মনোযোগ দিয়ে আঙুলটা দেখছিল, ইনান ইউয়ের কাছাকাছি গিয়ে তাকে কিস করে দেয়। এটাই ছিল ইউয়ের শাস্তি। এরপরেই দেখা যায় ইউমান ইউয়ের সাথে কথা বলছে। ইউমান ইউকে জিজ্ঞাসা করছে কবে তাদের বাচ্চা কাচ্চা হবে। প্যালেসে তো একজন উত্তরাধিকারী দরকার। ইউ তখন মনে মনে ভাবতে থাকে, তাই তো, এটা তো একটা জরুরি কাজ। যেহেতু ইনান আইসল্যান্ডের মাস্টার, তাই অবশ্যই তার একজন উত্তরাধিকারী দরকার, যে ভবিষ্যৎ আইসল্যান্ড মাস্টার হবে। তখন সে ভয়ে ভয়ে ইউমানকে বলে ইনান আর সে এখনো একসাথে থাকেইনি। এটা শুনে ইউমান অবাক হয়ে যায়, আর তারপর বলে, তাহলে আমি তোমাকে কিছু ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। যখন আমার হাজবেন্ড বেঁচে ছিল তখন আমি এগুলো কাজে লাগাতাম। এবং সে ইউ এর কানে কানে শিখিয়ে দিতে থাকে। এরপরেই দেখা যায় ইউ একটা খাবার রান্না করছিল, যার মধ্যে সে বিশেষ এক প্রকার হার্ব দিয়ে দেয়, যেটা খেলে ইনান অনেক উত্তেজিত বোধ করবে। এবং সে খাবার রান্না করে ইনানের কাছে তার লাইব্রেরিতে নিয়ে যায়। ইনান খাবারটা টেস্ট করে বলে অনেক মজা হয়েছে। ইউ জোর করে ইনানকে সম্পূর্ণ খাবারটা খাওয়াচ্ছিল। ইনান তখন ইউকে তার কোলের উপর বসিয়ে বলে, তুমি কি আমাকে খাওয়াতে খাওয়াতে মেরে ফেলবে? তবে তখনই তাং কোনো একটা কাজে সেই ঘরে আসে। ইউ আর ইনানকে এইভাবে দেখে তো তাংয়ের মুখ কালো হয়ে যায়। ইউ অপ্রস্তুত হয়ে দ্রুত চলে যেতে চাচ্ছিল। ইনান তখন বলে, তোমার যাওয়ার দরকার নেই, তুমি এখানে বসো। মিস তাং, আপনি কি বলবেন বলুন। তাং এসেছিল একটা চেকবুক নিতে। তাংয়ের বাবা ইনানের বাবার ম্যানেজার ছিল, আর তাং এখন ইনানের ম্যানেজার। ইনান তখন তাংকে সেই চেকটা দিয়ে দেয়। তবে সেই চেক নেয়ার সময় তাং আর ইনানের হাতে টাচ লাগে, যেটা ইউ ড্যাব ড্যাব করে দেখছিল। ইনান আর চোখে দেখছিল যে ইউ এর রিয়াকশন কেমন হয়। ইউ এর তখনও মনে হয় তার বুকে অনেক ভারী লাগছে। পরবর্তী সিনে দেখা যায় ইনান যখন ঘরে যায়, সে দেখতে পায় ঘরে ইউ সুন্দর করে সাজিয়ে রেখেছে। এবং এরপরে ইউ খুব সুন্দর সেজে গুজে ইনানের সামনে আসে, আর তারপর ইনানের সামনে পাগলা ডান্স করতে শুরু করে। ইনান অবাক হয়ে ইউকে দেখছিল। ইউ আসলে ইনানকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, কিন্তু বিষয়টা খুব ফানি ছিল। আমি এই সিনটা কয়েকবার দেখেছি এবং অনেক হেসেছি। যা হোক, ইউ দুইটা ফিতা নিয়ে আসে ইনানকে নেচে দেখানোর জন্য। তবে এই ফিতা দিয়ে নাচতে গিয়ে এই ফিতা জড়িয়ে সে আর ইনান একসাথে পড়ে যায়। এরপরে দেখা যায় ইউ জড়সড় হয়ে বসে আছে। ইনান তখন ইউকে বলে, তোমাকে আজকে অনেক অ্যাট্রাকটিভ লাগছে। ইউ একটু ক্ষেপে গিয়ে বলে, তুমি একদম আমাকে নিয়ে মজা নিবে না। আমি খুবই সাধারণ, কিন্তু তোমার পাশে প্রতিদিন কত সুন্দরী সুন্দরী মেয়ে থাকে। ইনান তখন ইউকে ধাক্কা দিয়ে বলে, তুমি কি জেলাস ফিল করো? ইউ বলে, একদমই না, আমি তো জেলাস ফিল করি না, কিন্তু আমার বুকের মধ্যে অনেক ভারী লাগে। ইনান তখন বলে, তুমি তো দেখছি শুধু জেলাস না, অনেক বেশি পরিমাণে জেলাস। তবে আমার পাশে যত অ্যাট্রাকটিভ মেয়ে থাকুক না কেন, আমার শুধুমাত্র তোমাকেই পছন্দ। তোমার বোকামি আর কিউটনেসকে আমি ভালোবাসি। তখন ইউয়ের ইউমানের কথা মনে পড়ে যায়, মানে উত্তরাধিকারী দিতে বলেছিল সেটা। সে তখন ইনানকে আইল্যান্ড মাস্টার বলে ডাক দেয়। ইনান তো প্রথমে বুঝতে পারে না, তখন সে ৩-৪ বার আইল্যান্ড মাস্টার বলে ডাক দেয়। আর অবশেষে ইনানের মাথায় ঢুকে সে তো ইচ্ছা করে ভুল নামে ডাকছে, যাতে ইনান তাকে শাস্তি দেয়। এবং শাস্তি স্বরূপ ইনান ইউকে কিস করে। তবে ইনান যখন ইউকে কিস করে, তার নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে, এবং সে দৌড়ে বাইরে গিয়ে ডাক্তার বলে চিৎকার দেয়। এরপরে দেখা যায় ইউমান ইউকে বকাবকি করছে আর বলছে, তুমি যে চিৎকার দিয়েছো, তুমি তো সুস্থ মানুষকে অসুস্থ করে ফেলবে। ইনানের কিচ্ছু হয়নি, সে একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল, তাই তার নাক দিয়ে রক্ত পড়েছে। ইনান তখন বলে, ইউমান, ইউ আমাকে নিয়ে অনেক চিন্তা করছিল, তাই হয়তো সে অস্থির হয়ে গিয়েছে। ইউমান তখন ইউকে বলে, তুমি একটু বাইরে যাও, আমি ইনানের সাথে কথা বলবো। এবং সবাই বাইরে গেলে ইউমান ইনানকে বলে, তোমার কি পার্সোনাল কোনো ডাক্তার লাগবে, মানে তোমার কোনো সমস্যা আছে? ইনান তখন কেঁপে গিয়ে বলে, আমার কোনো পার্সোনাল ডাক্তার লাগবে না। ইউমান বুঝতে পারে ইরানের মধ্যে কোনো শারীরিক সমস্যা নেই। এরপর সে আরেকটা ট্রিক্স কাজে লাগায়। সে বলে, আমি শুনলাম তোমার নাকি ছেলেদের প্রতি ইন্টারেস্ট আছে। এটা শুনে ইনান চিৎকার দিয়ে ওঠে। ইউমান তখন বলে, আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হয়ে শুয়ে পড়ো। এরপরেই দেখা যায় ইউ তার বাবার বাড়িতে বেড়াতে এসেছিল। সে পালকি থেকে নেমে তার বাবার খোঁজখবর নিচ্ছিল। তখনই সে খেয়াল করে দূর থেকে এক বৃদ্ধ তাকে দেখছে। এরপরে দেখা যায় ইউ ওই বৃদ্ধের সাথে কথা বলে। এই বৃদ্ধ যখন জানায় সে ইউ এর মায়ের পুরনো বন্ধু, ইউ তখন খুশি হয়ে যায়। তবে এই বৃদ্ধ ইউকে বলে, আমি যেহেতু তোমার বড়, আমি তোমাকে এখানে একটা উপদেশ দিতে এসেছি। তোমার মা আমার অনেক উপকার করেছে, তাই আমি তোমাকে বলছি, প্যালেসে তুমি তোমার মায়ের কথা তুলবে না। বিশেষ করে ইউমানের সামনে তো একদমই তুলবে না।
ইউমান যা বলবে সব শুনে চলবে। ইউ তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে ইউমানের সামনে তার মায়ের নাম কেন তুলবে না। এই বৃদ্ধ তখন বলে ইউমানের মা নেই তো, তাই সে কারো মায়ের কথা শুনতে পারে না, আর তার মা খুব কষ্ট পেয়ে মারা গিয়েছে। তাই তুমি যদি তোমার মায়ের কথা তোলো তাহলে সে তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারে। আর ইউ কিছু বুঝে ওঠার আগে ওই লোকটি সেখান থেকে চলে যায়। ইউ তখন সেখান থেকে চলে আসে ইনানের কাছে। তবে ইনানের ঘরে ইনান ছিল না। সে ইনানের ঘরে ইনানের বাবার ছবি দেখতে পায় এবং তার ছবিটা দেখে কেমন যেন চেনা চেনা মনে হচ্ছিল। এরই মধ্যে ইনান সেখানে চলে আসে। সে ইউকে বলে, তুমি কি আমাকে মিস করছিলে? ইউ তখন বলে, আমি তোমাকে অদ্ভুত একটা কথা বলতে এসেছি। আজ আমার সাথে একটা বৃদ্ধের দেখা হয়েছিল। এবং ওই বৃদ্ধের বিবরণ দিলে ইনানের মুখটা কালো হয়ে যায়। আর তারপর ইউকে বলে সে আমার বাবার মেইড ছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পর সে প্যালেস ছেড়ে চলে গিয়েছে। কিন্তু একটু পরে ইনান রেগে মেগে একটা জঙ্গলের মধ্যে আসে, যেখানে ওই বৃদ্ধ থাকতো। আর সে ওই বৃদ্ধকে বলছিল, আমি তোমাকে বাঁচিয়ে রেখে কি ভুল করেছি? তুমি ইউকে কি বলেছ? ওই বৃদ্ধ তখন বলে, আমি ইউকে কিচ্ছু বলিনি। আমি কিভাবে আপনার সাথে বেইমানি করতে পারি? ইনান তখন বলে, আমি সবাইকে জানিয়েছি আমি তোমাকে মেরে ফেলেছি, কিন্তু আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি। যদিও তুমি আমার মায়ের শত্রু, তাও আমি তোমাকে দয়া করে আইল্যান্ডে থাকতে দিয়েছি। তোমার জন্য আমি বোট পাঠাবো, যত দ্রুত সম্ভব আইল্যান্ড থেকে চলে যাবে। এই বৃদ্ধকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ইনান সেখান থেকে চলে যায়। এরপরেই আবার আমাদের প্রিন্স ইয়ানকে দেখানো হয়, যে তার মা আর হুয়াকে নিয়ে খেতে বসেছিল এবং তার মা তাকে বলে, তোমার বয়স হয়েছে বিয়ে করার, তোমার আশেপাশে আছে এমন কাউকে ভুলে যেও না। সে হুয়ার কথা বলছিল, যেটা ইয়ান আর হুয়া দুইজনেই বুঝতে পারে। এবং কথায় কথায় সে আবারও ইয়ানের মায়ের কথা তুলে বলছিল, তোমার মা বেঁচে থাকলে অবশ্যই এখন তোমার বিয়ের ব্যবস্থা করতেন। আমি জানি না আমি তোমার মায়ের মতো তোমার দেখাশোনা করতে পেরেছি কিনা। তখনই হুয়া বলে ওঠে, সব ভুলই তো মেইড। তবে কথা শেষ করার আগে ইয়ানের সৎ মা কাশতে থাকে। ইয়ান দ্রুত তাকে পানি দিলে সে বলে, আমি অসুস্থ বোধ করছি, আজ তোমাদের সাথে লাঞ্চ করতে পারবো না। ইয়ান তখন বলে, আচ্ছা তাহলে আমি চলে যাচ্ছি। সে হুয়াকে নিয়ে বের হতে চাচ্ছিল, কিন্তু ইয়ানের মা হুয়াকে রেখে দেয়। ইয়ান তখন সেখান থেকে বের হয়ে যায়। এরপরে দেখা যায় ইয়ান হুয়ার সাথে দেখা করতে এসেছে এবং সে হুয়ার জন্য একটি ব্রেসলেট এনেছিল। ওই ব্রেসলেটটা সে হুয়ার হাতে পরিয়ে দিতে দিতে বলছিল, আমি খেয়াল করেছি তুমি এই ধরনের একটা ব্রেসলেট খুঁজছিলে, তাই এটা আমি নিজে পছন্দ করে তোমার জন্য নিয়ে এসেছি। হুয়ার মনে তো লাড্ডু ফুটছিল। তখন সে হুয়াকে জিজ্ঞাসা করে, তুমি খাওয়ার সময় আমার মায়ের ব্যাপারে কিছু একটা বলছিলে। এটা শুনে হুয়া একটু ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে চলে যেতে চাচ্ছিল। তবে ইয়ান হুয়াকে আটকে দেয়। তখনই পাস্টের একটা সিন থেকে দেখতে পাই ইয়ানের সৎ মা হুয়াকে এই বিষয়ে কথা বলতে নিষেধ করে দিয়েছে। তাই ভয় পাওয়া সত্ত্বেও সে ইয়ানকে কিচ্ছু বলছিল না। ইয়ান তাকে উপর থেকে ফেলে দেওয়ার একটা ভয় দেয়। তবে সে যখন দেখতে পায় হুয়া কিছু বলছে না, তখন সে হুয়াকে ছেড়ে দেয়। হুয়া কোনোভাবে সেখান থেকে পালিয়ে বাঁচে। তবে ইয়ান তার একজন সৈন্যকে পাঠিয়ে দেয় ইনভেস্টিগেশন করতে। এরপরেই দেখা যায় হুয়া তার মেইডকে জিজ্ঞাসা করছিল, তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে কি তার থেকে কিছু গোপন করতে তোমার ভালো লাগবে? তার মেইড তখন বলে, প্রিন্সেস, কোনো কিছুই গোপন থাকে না। আজ অথবা কাল সবকিছুই সামনে চলে আসে। আমি যদি আমার ভালোবাসার মানুষ থেকে কোনো কথা গোপন করি আর সেটা যদি পরে তার সামনে আসে এবং সে আমাকে প্রশ্ন করে, তাহলে তো আমার উত্তর দেওয়ার মতো কিচ্ছু থাকবে না। মেইড কিন্তু অনেক জ্ঞানী একটা কথা বলেছে। তখনই সেখানে ইয়ান আসে। মেইড আর ইয়ানের সৈন্য যখন চলে যায়, ইয়ান তখন হুয়ার কাছে মাফ চায় সকালে তাকে ভয় দেওয়ার জন্য। আর তারপর বলে, আমার মায়ের হত্যাকাণ্ডের পর আমি অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছি। আমার মনে হয় আমি যদি আমার মাকে ন্যায় বিচার না পাওয়াতে পারি, তার হত্যাকারীকে না ধরতে পারি, তাহলে এটা হবে আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। এমনিই তো হুয়া তার মেয়ের কথা শুনে ইমোশনাল ছিল, আর ইয়ানের মুখ থেকে এসব শুনে সে ইয়ানকে সবকিছু বলে দেয়। সে বলে ইয়ানের মায়ের ইয়ানঝি নামে একজন মেইড ছিল, যে সেই দিনই প্যালেসে কাজ শুরু করেছিল। আর ইয়ানঝি ইয়ানের মায়ের জন্য খাবার তৈরি করেছিল, যে খাবারে বিষ ছিল। তবে ইয়ানের সৎমা মনে করে ইয়ানঝিকে ফাঁসানো হয়েছিল। ইয়ানঝি নতুন মেইড, সে কেন প্রথম দিনে সেই তার মালিককে বিষ দিবে? হুয়া অন্য একটা লোকের নাম বলে, যাকে ইয়ানের সৎমা সন্দেহ করত ইয়ানের আসল মায়ের খুনি হিসেবে। এদিকে হুয়াজিয়ান আইল্যান্ডে কেউ একজন স্পেশাল আসছিল, যার কারণে ইনান ইউ সহ প্যালেসের সবাই রাস্তায় দাঁড়িয়ে সেই লোকের অপেক্ষা করছিল। এরপরেই জানতে পারি ইনানের প্যালেসে বিশাল বড় একজন শেফ আসছিল, যে ইনানের প্যালেসের চিফ শেফ হবে। আর তার রান্না এতই ভালো যে ইনান নিজে তাকে রিসিভ করার জন্য দাঁড়িয়েছে।
একটু পরে সেখানে ঘোড়ার গাড়িতে করে চিফ শেফ আসে, তবে সে নেমে আসছিল না। সবাই অবাক হয়ে ভাবছিল শেফ কেন নামছে না। ইউয়ের যেহেতু রান্নাবান্নায় অনেক আগ্রহ ছিল, সে একটু এগিয়ে গিয়ে শেফকে গ্রিটিং করে। ভেতর থেকে শেফ বলে ওঠে, আমি তোমার হাতের নুডলস অনেক মিস করেছি। ইউ তো অবাক হয়ে যায়। তখনই ঘোড়ার গাড়ি থেকে বের হয়ে আসে রুয়ো। মানে রুয়ো শহরে গিয়ে এত বড় শেফ হয়ে গিয়েছে যে ইনান নিজে তাকে চিফ শেফ বানিয়ে নিয়ে এসেছে। তবে ইনান নিজেই জানতো না সে যাকে চিফ শেফ বানিয়ে আনছে সেটা রুয়ো। তবে ইউ তো রুয়োকে দেখে খুশি হয়ে যায়। এখন যেহেতু রুয়ো হুয়াজিয়ান প্যাভিলিয়নের চিফ শেফ হয়ে গিয়েছিল, তাই তাং আর কিচেনের হেড আসে রুয়োকে অভিনন্দন জানাতে। তাংয়ের কণ্ঠ শুনে রুয়ো মুচকে হাসে আর তারপর বলে, আমি শুনেছি মিস তাং অনেক ভদ্র আর অনেক চার্মিং। তাং তো এগুলো শুনে ফুলছিল, কিন্তু রুয়ো যখন দাঁড়িয়ে তাংয়ের দিকে তাকায়, তাং তখন চিৎকার করে বলে ওঠে, তুমি এখানে কি করছো রাস্কেল। রুয়ো তখন বলে, আমি কিন্তু চিফ শেফ। আর তারপর তাংয়ের দিকে একটু এগিয়ে গিয়ে বলে, এখন আমরা আরো সুযোগ পাবো একে অপরকে জানার। এটা বলে সে তাংকে একটা ভেঙচি কেটে দেয়। পরবর্তী সিনে দেখা যায় ইনানের অনেক মন খারাপ ছিল। তার তার বাবার কথা মনে পড়ছিল। সে ইউকে বলে তার বাবার সাথে তাদের সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। তার বাবা তাকে আর তার বোনকে ভালোবাসতো না। কিন্তু একদিন তার এই ধারণা ভেঙে গিয়েছিল। তার বাবা তাকে অনেক মজার একটা কেক বানিয়ে খাইয়েছিল, এবং সেদিন তার বাবার সাথে কথা বলে মনে হয়েছিল তার বাবা তাদেরকে ভালোবাসে। ইউ এতক্ষণ মনোযোগ দিয়ে ইনানের কথা শুনছিল, আর তারপর বলে, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এটা বলে সে দৌড়ে রান্নাঘরে চলে যায় এবং ইনানের বলা সেই কেকটা বানায়। ইউ খুব যত্নের সাথে সেই কেকটা বানিয়েছিল। আর তারপর সেই কেক যখন ইনানের সামনে দেয়, ইনান তো অবাক হয়ে যায় আর এক কামড় নিয়ে বলে, একদম সেম টেস্ট। কিন্তু তার বাবা তো বলেছিল সে ছাড়া এই কেক আর কেউ বানাতেই পারে না। তখনই আমরা দেখতে পাই ইউ আসলে এই রেসিপিটা ইনানের লাইব্রেরির একটা বইতে লেখা পেয়েছিল। আর ইনানের কথার পরে সে বুঝতে পেরেছে ইনান ওই কেকের কথাই বলছে। ইনান অনেক ইমোশনাল হয়ে যায়। ইউ তখন ইনানের পাশে গিয়ে বসে বলে, এক একজন মানুষের ভালোবাসা প্রকাশের মাধ্যম এক এক রকম। তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসতো, কিন্তু কখনো প্রকাশ করেনি, যেমনটা আমি। ইনান তখন ইউকে বলে, তুমি কি বললে, তুমি আমাকে ভালোবাসো? ইউ মাথা নাড়ে। ইনান এবার আরো বেশি খুশি হয়ে যায়। সে ইউয়ের হাত ধরে বলে, এতদিনে আমি তোমাকে পেয়েছি। ইনান ইউকে কোলে করে বেডে নিয়ে আসে। আর এই সিনটা তো আমি এক্সপ্লেনেশন না করলেও চলে, তাই না? তবে যেটা এক্সপ্লেনেশন না করলে চলে না, সেটা হচ্ছে আগের বারের মতো এবারও ইউ অসুস্থ হয়ে যায়। ইনান তো অস্থির হয়ে ইউকে ডাকছিল তার কি হয়েছে। ইউ এতটাই অসুস্থ হয়ে যায় যে সে অজ্ঞান হয়ে যায়। আর এরপর ডাক্তার ইউকে দেখে ইনানকে বলে, ইউ এর হাতে আর বেশি সময় নেই। আপনাকে অনুরোধ করব আপনি তার সাথে রাত কাটাবেন না, এতে করে তার শরীরের অবস্থা আরো বেশি খারাপ হতে পারে। ইনান ভিতরে আসে এবং ইউ এর হাত ধরে বলে, আমি তোমার ভালোবাসা পাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। ফাইনালি আমি যেদিন তোমার ভালোবাসা পেলাম, সেদিনে তুমি অসুস্থ হয়ে পড়লে। তবে যাই হোক, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। আর এরপরেই দেখা যায় ইনান সকাল পর্যন্ত ইউ এর পাশে জেগে বসেছিল। ইউ যখন ঘুম ভাঙে সে তো ভয় পেয়ে লাফ দিয়ে ওঠে। দেখতে পায় ইনানের চোখের নিচে কালি পড়ে গিয়েছে। সে ইনানকে জিজ্ঞাসা করে, তুমি সারা রাত এখানে বসেছিলে? ইনান মাথা নাড়ে। যা হোক, পরবর্তী সিনে দেখা যায় ইনান অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। জিনজু ইউকে বলছিল ডাক্তার বলেছে এটা সাধারণ জ্বর, মাস্টারের তেমন কিছু হবে না, সে দ্রুত সুস্থ হয়ে যাবে। তবে ইউ অনেকটা অস্থির হয়ে পড়েছিল এবং বলছিল সে অনেক স্ট্রং, তার কখনো কোনো রোগব্যাধি হয় না। অথচ এখন সে জ্বরে এমন কাহিল হয়ে গিয়েছে। ইউ সারাদিন রাত জেগে ইনানের সেবা করতে থাকে। মাঝরাতে হঠাৎ ইনানের প্রচন্ড ঠান্ডা লাগতে শুরু করে। ইউ দ্রুত ইনানের গায়ে কম্বল দিয়ে দেয়, তবে তাতেও ইনানের ঠান্ডা লাগা কম ছিল না। ইউ তখন ইনানের সাথে তার কম্বলের মধ্যে শুয়ে পড়ে। আরে বাবা, জাস্ট গরম করার জন্য, আর কিছু না। তবে ইউ সফল হয়। ইনান সত্যি সত্যি গরম হয়ে যায়, একটু বেশি গরম। আর তারপর যেটা হয় সেটা হয়। বাংলা সিনেমায় দেখতাম নায়কের জ্বর হলে হুঁশ থাকে না, এবার দেখছি চাইনিজরাও এই টেকনিক কাজে লাগাচ্ছে। জ্বরের মধ্যে ইনান ইউ এর কাছাকাছি আসে এবং সেই মৃত গাছটি সম্পূর্ণ ফুলে ফুলে ভরে ওঠে। তবে সকালবেলা ঘুম ভেঙে যখন ইনানের মনে পড়ে সে রাতে কি করেছে, সে তো তড়িঘড়ি উঠে ইউকে ডাকতে থাকে। ডাক্তার যেহেতু বলেছিল তার ইউয়ের কাছে যাওয়া মানা।
তবে ইউ সুস্থই ছিল, যেটা দেখে ইনান অনেকটা আশ্বস্ত হয়। তবে ইনান যখন বের হচ্ছিল, হঠাৎ তার ইউয়ের চুলের কাঁটার উপর চোখ পড়ে। সে তখন ইউকে ওই চুলের কাঁটাটা পরিয়ে দিবে এটা চিন্তা করে ইউকে যখন ডাক দেয়, তখন সে দেখতে পায় ইউ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। এরপরে দেখা যায় ডাক্তার জানায় ইউর কন্ডিশন প্রচন্ড খারাপ, সে হয়তো আর কয়েক ঘন্টায় বেঁচে থাকতে পারে। যেটা শোনার পর ইনান প্রচন্ড ভেঙে পড়ে। সে সবাইকে ঘর থেকে বের করে দিয়ে ইউকে নিয়ে দরজা বন্ধ করে দেয় এবং প্রচন্ড কান্না করতে থাকে আর বলতে থাকে এটা তার ভুল, ডাক্তার তাকে আগেই নিষেধ করেছিল। সে নিজের অজান্তে ইউয়ের কত বড় ক্ষতি করে ফেলেছে। ইনান এত বেশি কান্না করে যে আমি নিজেই ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। ইনান শুধু ইউকে বলছিল যে আমি আর কখনো তোমাকে টাচ করব না, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি শুধু আমার কাছে ফিরে এসো। বাইরে থেকে সবাই ইনানকে ডাকাডাকি করছিল। রুও তো ইউকে দেখার জন্য পাগলামি করছিল। তবে ইনান কারো কথা শোনে না আর দরজাও খোলে না। ভিতরে বসে সে ইউয়ের চুল আঁচড়ে দিচ্ছিল আর তারপর ইউয়ের চুলে সে কাঁটাটা পরিয়ে দেয়। ইনানের অবস্থা দেখে আমার প্রচন্ড খারাপ লাগছিল। সে সারা দিন রাত শুধু ইউকে ধরে কান্নাই করছিল। এরপরে দেখা যায় সকালবেলা হঠাৎ করে ইউ জেগে ওঠে। ইউকে জেগে উঠতে দেখে তো ইনান প্রচন্ড খুশি হয়। সে ইউকে জড়িয়ে ধরে। প্যালেসের অন্য সবাইও সেখানে চলে আসে। ডাক্তার ইউকে পরীক্ষা করে জানায় একটা মিরাক্কেল ঘটে গিয়েছে। ইউ বর্তমানে সম্পূর্ণ সুস্থ। ইউ এর পালস দুর্বল তো নয়, বরং প্রচন্ড শক্তিশালী হয়ে গিয়েছে। সবাই তো এটা শুনে হাঁপ ছেড়ে বাঁচে। আর ইনান এত খুশি হয় যে সে ঘোষণা করে সে তার আইল্যান্ডের সবাইকে উপহার দিবে। এরপরে ইনান ইউর প্রচন্ড খেয়াল রাখতে শুরু করে। ইউকে যেন সে চোখে হারাচ্ছিল এবং ইউ যা বলছিল সবকিছু শুনে চলছিল। তবে তাদের এই সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না। ইউর বোন ইউমান জানতে পারে ইউ ইয়ানজির মেয়ে। ইউ ইনানের জন্য একটা ডিশ রান্না করেছিল, যেটা শুধুমাত্র ইয়ানজি রান্না করতে পারত। আর সেই ডিশ দেখে ইউমানের সন্দেহ হয় ইউর পদবিও যেহেতু ইয়ানজির সাথে ম্যাচ করছিল, ইউমানের কাছে স্বীকার না করা ছাড়া উপায় থাকে না। আর ইউমান যখন এই বিষয়টা জানতে পারে, সে ইনানের উপর প্রচন্ড রেগে যায়। সে বলছিল তুমি খুব ভালো করেই জানো ওই ইয়ানজির জন্য আমাদের মা কতটা কষ্ট পেয়ে মারা গিয়েছে। ইয়ানজির বাবার সাথে সম্পর্ক ছিল, সেই ডিপ্রেশনে মা মারা গিয়েছে। তারপরও তুমি কিভাবে ইয়ানজির মেয়েকে বিয়ে করতে পারলে? ইনান তখন বাধ্য হয়ে ইউমানকে সবকিছু খুলে বলে। তবে ইউমান ইনানকে বলে ইউকে ডিভোর্স দিয়ে দিতে। ইনান তখন বলে সে আমার ওয়াইফ, আর এটাই তার বড় পরিচয়, সে কার মেয়ে এটা দেখার বিষয় না। ইউমানও তখন রেগে গিয়ে বলে তুমি যদি ইউকে ডিভোর্স না দাও, প্যালেসে আমি তার জীবন জাহান্নাম করে দিব। এটা বলে রেগে সেখান থেকে বের হয়ে যায়। তবে ইনান রাতের বেলা শুয়ে শুয়ে চিন্তা করছিল, ইউ, তোমাকে আমি নতুন করে ফিরে পেয়েছি, আর কোনোভাবেই আমি তোমাকে হারাতে পারবো না। এরপরেই আমাদের ইয়ানকে দেখানো হয়, যে জানতে পারে তার মাকে মেরেছে প্রিন্সেস জিয়ানিং নামে একজন। আর প্রিন্সেস জিয়ানিং ছিল ইনান এবং ইউমানের মা। তবে তখনই ইয়ানের কাছে হুয়া আসে। হুয়া ইয়ানের কাছে এসে তার সাথে কোথাও যাওয়ার জন্য বলছিল। তবে ইয়ান বলে তার অনেক কাজ আছে। হুয়া তখন বলে ইয়ান, তুমি কি সত্যি আমাকে বোঝো না, নাকি না বোঝার ভান করো? ইয়ান তখন বলে তোমাকে আমি সাধারণ একজন প্রিন্সেস হিসেবেই দেখি, স্পেশাল কিছু মনে করি না। হুয়া ইয়ানকে বলে তাহলে তুমি আমার সাথে এতদিন এত ভালো ব্যবহার কেন করেছো? ইয়ান তখন বলে তোমার থেকে আমার মায়ের সম্পর্কে ইনফরমেশন বের করার জন্য। যেটা শুনে হুয়া প্রচন্ড কষ্ট পায় আর সে ইয়ানকে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। তবে ইয়ান কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে যায়। হুয়া বেচারি সেখানে বসে কান্না করতে থাকে। এরপরেই দেখা যায় হুয়াজিয়ান আইল্যান্ডে চাইকিং নামে একটি ফেস্টিভ্যাল হচ্ছিল। তবে এটা কাপলদের ফেস্টিভ্যাল। আর তাং যেহেতু সিঙ্গেল, সে মন খারাপ করে লেক পারে বসেছিল। তখনই তার কাছে রু এসে বলে এমন একটা উৎসবের দিনে আপনি একা কেন? ও আচ্ছা, আপনি তো সিঙ্গেল। তাং তখন বলে তুমিও তো এখানে একাই দাঁড়িয়ে আছো। রুও বসতে বসতে বলে আমার জন্য অনেক সুন্দরী মেয়েরা প্যালেসের বাইরে অপেক্ষা করছে, কিন্তু আমার তাদেরকে খুবই বোরিং লাগে। তখনই তারা আকাশে অনেক ফানুস উঠতে দেখে। ওই ফানুস উঠতে দেখে তাং ইমোশনাল হয়ে বলে আগে জানতাম এই ল্যান্টেন গুলো দেখে যদি কোনো ইচ্ছা পোষণ করা হয় তাহলে সেগুলো সত্যি হয়। আর আমি গত 10 বছর ধরে প্রতি বছর চাইতাম আমি যেন ইনানের সাথে কাপল হয়ে যাই। এটা শুনে রুও বলে এই বিষয়টা ছাড়াও মজা করার অনেক বিষয় আছে। এটা বলে সে তাঙের হাত ধরে টেনে বাইরে নিয়ে যায়।
এবং সে তাংকে মেলার মধ্যে নিয়ে আসে। সেখানে এসে চকলেট কিনতে কিনতে সে তাংকে একটি ব্রেসলেট পরিয়ে দেয়। এটার নাম ছিল চাইকিং ব্রেসলেট। চাইকিং অনুষ্ঠানের দিন ছেলেরা তার গার্লফ্রেন্ডকে এটা দিত। রু তাংকে একটা চকলেট দেয় এবং আরেকটা চকলেট ধরে বলতে থাকে ইউ এই চকলেটগুলো অনেক পছন্দ করত, আর প্রতি বছর তাকে আমি এই চকলেটগুলো কিনে দিতাম, এবছর অন্য কেউ দিবে। তাং তখন তার কনিষ্ঠ আঙুল তুলে ধরে বলে আজ থেকে আমরা সমস্ত খারাপ স্মৃতিগুলো ভুলে যাব। রুও মুচকি হেসে তাঙের আঙুলে আঙুল রেখে বলে চলো তার আগে আমার জন্য সুন্দর একটা মেয়ে খুঁজে দিবে। এটা শুনেই তাঙের মুখটা কালো হয়ে যায়। সে তখন আঙুল ছাড়িয়ে সেখান থেকে হাঁটা লাগায়। এদিকে ইনান আর ইও তো মেলাতে এসেছিল। তারা তাদের ইচ্ছা লেখা ল্যান্টেন ঝুলায়, আর তারপর ইউ কিছু একটা প্রার্থনা করছিল। আর ইনান পাশে দাঁড়িয়ে ইউকে দেখছিল। ইনানের তো এমনিতেই মন খারাপ ছিল তার বোনের কথার জন্য। সে ইউকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে এরপর থেকে অনেক ভালো ট্রিট করব। ইউ তখন বলে তুমি অলরেডি আমাকে অনেক ভালো ট্রিট করো, আমি অনেক হ্যাপি। তবে তাদের এই খুশির সময় শেষ হতে চলেছিল, কেননা ইয়ান হুয়াজিয়ান আইল্যান্ডে চলে এসেছিল এবং সে বলছিল আমার একমাত্র টার্গেট প্রিন্সেস জিয়ানিং এর পরিবারকে আমার মায়ের সাথে সমাধিস্থ করা। আর প্রিন্সেস জিয়ানিং এর পরিবার মানেই তো ইনান আর ইউমান। তবে ইয়ান টার্গেট করে ইনানকে, যেহেতু সে আইল্যান্ড মাস্টার। এখানেই ড্রামার এই পার্টটি শেষ করছি। পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন।